এত যৌনকর্মী যখন আসে দেশে তাহলে এত ধর্ষণ কেন হচ্ছে? যেখানে মনে করেন রাস্তার পাগলও সেও কিন্তু ধর্ষণের হাত থেকে নিরাপদ না। এমনকি যারা রিক্সাওয়ালা আছে তাদের থেকেও আমাদের হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। আপনি দেখবেন যে এমন অনেক শিক্ষকও আছে যাদের থেকেও আমরা হ্যারাসমেন্টের শিকার হয়েছি। মানে ওই আমরা একটু কথা বলি, একটু নিউজে যাই, আমাদের কথা একটু বাইটে যাই, ব্যাস ওই পর্যন্ত শেষ। কিন্তু এই বিচারগুলো কি আমাদের করা লাগবে না? আমরা যখন সারাদিন ব্যস্ত থাকি, তারপরে যখন রাত্রে যে ঘুমানোর প্রস্তুতি নিই, আসলে তো ঘুমাইতে পারি না, কারণ আমাদের কোন বিষয় নিয়ে কথা বলা উচিত এবং আমরা কোন বিষয়কে বেশি ফোকাস করছি। দেখেন এই যে আমাদের তনু, আমাদের বোন যে ধর্ষণের শিকার হয়েছে ক্যান্টনমেন্টের মতো একটা জায়গায়, যেটা 6 বছর হয়ে গেছে অলরেডি, যে ক্যান্টনমেন্টে আপনি একটা পিঁপড়াও করার অনুমতি ছাড়া বলতে পারে না, সেখানে তনুর মতো একটা মেয়ে ধর্ষণের শিকার হয়ে গেল। সেটা এখনও বিচারিক কার্যক্রম তো শুরুই হয় নাই। তারপরে দেখেন এই যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম শহীদ জসিম ভাই, ওনার মেয়ে ধর্ষণের শিকার হয়ে তারপরে সে আত্মহত্যা করেছে। এই যে আমাদের একজন বোন, আমাদের একটা মেয়ে যে হচ্ছে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম প্রথম সারির একজন মেয়ে ছিল, সে যখন এই ধর্ষণের শিকার হয়ে সে যখন আত্মহত্যার মতো একটা জিনিসকে সে বেছে নিচ্ছে, সেইগুলোকে আমরা তাদেরকে আমরা এখানে এই প্রোটেকশনের কোনো ব্যবস্থা করতে পারছি না, আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি না, তাদেরকে নিয়ে আমরা কোনো মতামত তুলে ধরতে পারছি না। আমরা আছি এখানে যৌনকর্মীদের নিয়ে ব্যস্ত আছে এখানে। এটা তো আসলে কোনোভাবেই কাম্য না। বিশেষ করে নারী অধিকার সংস্কার কমিশনের যারা আছে তাদের তো এই সব বিষয়গুলো আগে বেশি সোচ্চার হওয়া উচিত ছিল। দেখেন আমাদের ক্যাম্পাসে যেখানে 2015 সালে মঙ্গল শোভাযাত্রার মতো এত বড় একটা গ্যাদারিংয়ে অনেক ধরনের মেয়েরা সেখানে কিন্তু হচ্ছে আপনার নির্যাতনের শিকার হয়, সেইগুলো নিয়ে কিন্তু আমরা কোনো বিচার পাই নাই। এবং পরবর্তীতে দেখেন যে আমাদের ক্যাম্পাসের মেয়েরাও কিন্তু ধর্ষণের শিকার হয়েছে। যখন আওয়ামী লীগের সময় ছাত্রলীগরা যখন মিছিল দিত বা অন্য যখন বড় গ্যাদারিং হতো, আমরা কিন্তু আমাদের হলের বাইরেও নিরাপদ থাকতাম না। আপনারা দেখবেন যে বাইরে অনেক বেশি আপনার ভাসমান মানুষ যারা আছে, যারা পথশিশু, যারা আসলে স্বাভাবিক জীবনযাপনের ভিতর দিয়ে নাই, তাদের থেকেও কিন্তু আমাদের হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। এমনকি যারা রিক্সাওয়ালা আছে তাদের থেকেও আমাদের হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। আপনি দেখবেন যে এমন অনেক শিক্ষকও আছে যাদের থেকেও আমরা হ্যারাসমেন্টের শিকার হয়েছি। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এমনকি আমাদের ডিপার্টমেন্টগুলোতেও আমাদের হিজাব ইস্যু, নিকাব ইস্যু, দাড়ি নিয়েও আমাদেরকে কটাক্ষ করা হয়েছে, আমাদের কথা শুনতে হয়েছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনও কেউ কোনো কথা বলছে না। তারপরে দেখেন এই যে আমাদের আসিয়া এত নির্মমভাবে মারা গেল। আমাদের সামাজিক কাঠামো কতটা ভেঙে গেলে, আমাদের সমাজের ল অফ অর্ডার কতটা ধ্বংস হলে যে একটা মেয়ে তার বোনের শ্বশুর, তার বোনের জামাই, তার বোনের ভাসুরের থেকে ক্রমাগত ধর্ষণের শিকার হয় এবং তারপরে তাকে এত নির্মমভাবে হত্যা করে ফেলানো হয় এবং সেটা নিয়ে আমাদের আর কোনো সোচ্চারিতা নাই। মানে ওই আমরা একটু কথা বলি, একটু নিউজে যাই, আমাদের কথা একটু বাইটে যাই, ব্যাস ওই পর্যন্ত শেষ। কিন্তু এই বিচারগুলো কি আমাদের করা লাগবে না? আমরা যারা মেয়েরা যেখানে মনে করেন রাস্তার পাগলও সেও কিন্তু ধর্ষণের হাত থেকে নিরাপদ না, সেখানে আমরা যদি এখানে যৌনকর্মীদের মতো এরকম একটা স্পর্শকাতর ইস্যুকে যদি আমরা বৈধতা দিই, আমার কথা হচ্ছে যৌনকর্মীদেরকে যেখানে আমি বৈধতা দিচ্ছি তারা তো আছে, এত যৌনকর্মী যখন আসে দেশে তাহলে এত ধর্ষণ কেন হচ্ছে? আপনারা যে যৌনকর্মীদেরকে কর্মী হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছেন, সেখানে আপনারা কোন কি নোট বা কোন কি পয়েন্টকে সামনে রেখে বা সমাজের কোন সমস্যা সমাধানের লক্ষ্যে আপনারা তাদেরকে কর্মী হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছেন? একইভাবে দেখেন আমাদের ন্যাশনালের পাশাপাশি ইন্টারন্যাশনালে এমন অনেক ম্যাসাকার আছে, এমন অনেক ঘটনা আছে যেগুলো নিয়ে কিন্তু আমরা আওয়াজ উঠাই না। আমাদের বোন ডক্টর আফিয়া সিদ্দিকী, উনি আজ কত বছর ধরে কারাগারে বন্দী অবস্থায় আছে। ওনার কি দোষ? ওনার কোনো দোষী কিন্তু ছিল না। পাকিস্তান সরকার এটা নিয়ে কোনো হস্তক্ষেপ করে নাই, সে এখনও কারাগারে বন্দী আছে। তার বাচ্চাদেরকে তার কাছ থেকে আলাদা করা হয়েছে। এটা কত বড় অন্যায় এবং মর্মাহত এবং কষ্টকর একটা জিনিস যে আপনি দুধের শিশুকে তার মায়ের থেকে আলাদা করছেন এবং এমনও কোনো নির্যাতন নাই যে তাকে আপনারা করেন নাই বা আমেরিকান গভর্নমেন্ট তাকে করে নাই। তো আমরা সেসব বিষয় নিয়ে কোনো কথা বলছি না, আমরা ডক্টর আফিয়া সিদ্দিকীকে নিয়ে কোনো কথা বলতেছি না। আমরা দেখি যে 2 দিন পর আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে নিয়ে আমরা একটু মিছিল বের করি, ব্যাস অতটুকুতেই আমাদের শেষ। আমাদের তো বিচারিক কার্যক্রমগুলো শুরু করতে হবে, আমাদের গণহত্যার দাবিতে আমাদের মাঠে নামতে হবে। আমরা সেগুলো না করে আমরা এই সমস্ত যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম মাঠে নামছে, এগুলো আসলেই ঠিক কতটুকু কার্যকর হতে পারে বলে আপনারা মনে করেন, এই প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে গেলাম।